আজকে ছবি সরানোটা মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে যে এটার মাধ্যমে হয়তো ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে, তার মানে রাষ্ট্রপতিকে হয়তো সরিয়ে দেওয়া হবে। রাষ্ট্রপতি যদি সরে যায় সাংবিধানিকভাবে স্পিকার, স্পিকার না হলে প্রধান বিচারপতি। এটা একটা সিমটম আমরা দেখতে পাচ্ছি। আশা করি আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করতে পারবো এবং আমরা ফ্যাসিস্টের লাস্ট এলিমেন্ট। আমি এর আগের এই টক শোতে এখানে এসেই বলেছিলাম যে রাষ্ট্রপতিকে সরানোর বিষয়টি, তখন বিএনপির একজন নেতা বলেছিলেন যে সংবিধান লঙ্ঘন হবে, তাই চুপ্পুকে 2024 সালের অগাস্ট মাসের 8 তারিখে বা তারপরে সরানো সম্ভব হয় নাই। আমি সেদিন বলেছিলাম যে শেখ মুজিবুর রহমান যখন 1972 সালে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হন তখন সংবিধানের কোন ধারায় হয়েছিলেন। একইভাবে জিয়াউর রহমান 1976 সালে যখন রাষ্ট্রপতি হয়েছিলেন সংবিধান মেনে হয়েছিলেন কিনা, এরশাদ সংবিধান মেনে রাষ্ট্রপতি হয়েছিলেন কিনা, এরপরে শাহাবুদ্দিন আহমেদ 1990 সালে সংবিধান মেনে রাষ্ট্রপতি হন নাই, তাকে 11তম সংশোধনীর মাধ্যমে তাকে লিগ্যাল করা হয়। তো একইভাবে বাংলাদেশে বহুবার সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে মানুষ গিয়েছে এবং পরবর্তীতে সংবিধানের সংশোধন করা হয়েছে সেই ব্যক্তিগুলোর শাসনকে জায়েজ করার জন্য। যেভাবে 1973-এর সংবিধান, 1979 সালের সংবিধান এবং পরবর্তীতে 1986 সালে সংবিধান সংশোধন করে এবং পরবর্তীতে 91 সালে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিদেরকে জায়েজ করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি নিয়ে। ফ্যাসিস্টের লাস্ট এলিমেন্ট হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি, যাকে প্রথমেই সরানো প্রয়োজন ছিল। বিপ্লবীরা সেটা ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হওয়ার পিছনে মূল ভূমিকা পালন করেছে হচ্ছে বিএনপি। বিএনপি সংবিধানের দোহাই দিয়ে তাদের রাষ্ট্রপতিকে সরাতে দেয় নাই। আজকে ছবি সরানোটা মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে যে এটার মাধ্যমে হয়তো ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে, তার মানে রাষ্ট্রপতিকে হয়তো সরিয়ে দেওয়া হবে। অ্যাট দ্য সেম টাইম পূর্বেও ছাত্ররা আন্দোলন করলো রাষ্ট্রপতি সরে যাবে, পদত্যাগের কাছাকাছি সময়ে এসে বিএনপি বলল যে না, তারা সংবিধান লঙ্ঘন হোক সেটা চান না, তারা কন্টিনিউশন চান। এখন অপশনটা কি? রাষ্ট্রপতি যদি সরে যায় সাংবিধানিকভাবে স্পিকার, স্পিকার না হলে প্রধান বিচারপতি। এখন প্রধান বিচারপতি যদি দায়িত্ব নিতে না চান সেই ক্ষেত্রে সোকল সাংবিধানিক একটা জটিলতা থাকবেই। সুতরাং আমার মনে হয় যে এটা একটা সিমটম আমরা দেখতে পাচ্ছি। আশা করি আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করতে পারবো এবং আমরা ফ্যাসিস্টের লাস্ট এলিমেন্ট। অন্য কোনো কারণ এখানে একটি কারণ আমার কাছে মনে হতে পারে, হয়তো এই সরকার তো সবকিছুতেই কনফিউজড এবং সবকিছুতেই খুব স্লোলি চলছে। তারা হয়তো একটা সোশ্যাল ইম্প্যাক্ট দেখতে চাচ্ছে যে ছবি সরানোর পরে সামাজিক কি ইম্প্যাক্টটা হয়। যদি দেখে যে ইম্প্যাক্টটা সরকারের পক্ষে, তাহলে হয়তো রাষ্ট্রপতি সরে যাবে। এরপরেও বিএনপির প্রতিক্রিয়া আছে। চুপ্পু সাহেবের অপসারণের ব্যাপারে তো সারা দেশের মানুষ আন্দোলন করেছে, বাট বিএনপি তো সেখানে বলেছে যে তারা সাংবিধানিক ধারাবাহিকতা চায় এবং তারা রাষ্ট্রপতির অপসারণের মধ্যে ডিসিশন নিতে চায় না। আবার এট দ্য সেম টাইম এনসিপি বা জামাতের মতো দলগুলো বলছে যে পরবর্তী সংসদ এই রাষ্ট্রপতির আন্ডারে তার প্রশংসা দিয়ে আমরা শুরু করবো, এটা তো হতে পারে না। তো একই সাথে আমরা আশাবাদী যে হয়তো এই ছবি সরানোর মধ্য দিয়েই হয়তো ভালো কিছু ঘটবে। আচ্ছা, এবার আসি সেনাবাহিনী প্রসঙ্গে। সেনাবাহিনী প্রসঙ্গে বেশ কিছু বিষয় গত 3-4 দিন গণমাধ্যমে প্রচার হচ্ছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটি ইউটিউব চ্যানেলে তিনি 32 মিনিট ধরে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ তার সম্পর্কে একটি ভিডিও করেছেন এবং সেখানে বলা হয়েছে তিনি একটি মেয়েকে রেপ করেছেন, একজন সেনা কর্মকর্তার স্ত্রীকে। এখানে আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে এটা ঘটনা সত্য এবং সেখানে একটা ঘটনা ঘটেছে, একটা অনৈতিক কাজ করেছে একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং সেনাবাহিনী তদন্ত কমিটি যথাযথ ব্যবস্থা নিবে এবং পরবর্তীতে অবশ্যই সেনা আইনে তার বিচার হবে। কিন্তু একই সাথে এটাও ধর্তব্যের বিষয় যে মহিলা এখানে কিভাবে নির্দোষ হয়। একটা দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ পেনাল কোডের 497 ধারায় বলা আছে, অ্যাডাল্টারি সংজ্ঞা দেওয়া আছে যে সেখানে একটা পুরুষ এবং স্ত্রীর মধ্যে যদি অনৈতিক সম্পর্ক হয় এবং মেয়ে যদি বিবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে পুরুষের 5 বছর জেল হতে পারে, কিন্তু
মেয়েকে এই ব্যাপারে কোনো শাস্তি দেওয়া যাবে না। এটা পেনাল কোডের একটা বৈষম্যমূলক একটি ধারা। এবং এখানেও দেখতে পাচ্ছি এই ইস্যুটাকে নিয়ে ইলিয়াস যে ভিডিওটা করেছে সেখানেও বৈষম্যমূলক আচরণ ইলিয়াসের মাঝেও আমি দেখেছি। সে মেয়েটা কানলো, তারটাকে ইলিয়াস ফোকাস করছে, অথচ ছেলেকে ডিফেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয় নাই। অ্যাট দ্য সেম টাইম ইলিয়াস আমার জানা মতে বেশ কিছু আর্মি অফিসারের সাথে যোগাযোগ করেছে, সেখানে গোয়েন্দা সংস্থার সদস্যরা ইনভলভ থাকতে পারে। তো তারা যথাযথ রিপ্লাই না দেওয়াতে ইলিয়াস ক্ষিপ্ত হয়ে ভিডিওটা প্রকাশ করেছে। আমি সাংবাদিক ইলিয়াসের উপরে শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই যে তার যথেষ্ট অবদান আছে বিপ্লবের ক্ষেত্রে এবং জাতিকে ইউনাইটেড করার ক্ষেত্রে, অনেক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে। কিন্তু দুর্বলতার জায়গাগুলো হচ্ছে সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান যেটা সম্পর্কে খুব বেশি নলেজ বাইরের মানুষের নেই, সেই বিষয়গুলোতে ইলিয়াসের যথেষ্ট ঘাটতি আছে। বিষয়টা হচ্ছে ইলিয়াস যে ভাষাগুলো ইউজ করেছে সেটা চরম অপমানজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি সাগর ভাইয়ের চ্যানেলে। যদিও সাগর ভাই আমাকে পূর্বেই বলেছেন যে ইলিয়াস সম্পর্কে আলোচনা করতে চান না, কিন্তু আমি এই জিনিসটা তার চ্যানেলের মাধ্যমে এটা জাতির কাছে বলতে চাচ্ছি যে ইলিয়াসের ইলিয়াসের এই ভাষাগুলোর আমি তীব্র ভাবে এটার প্রতিবাদ জানাচ্ছি। সে সেনা বিডিআর কিলিং নিয়ে বিশেষ করে ভাই একটা জিনিস একটু যদি কাইন্ডলি আমাকে জাস্ট অ্যালাউ করেন 1 মিনিট আমি বলবো, মানে যে আমি আপনি মিলিটারি বাহিনীর যে বর্তমান বিডিআর কিলিং এর ব্যাপারে কথাটা বলে আমি 1 মিনিটে শেষ করব। যে বিডিআর কিলিংটা এটা ইন্ডিয়া এবং শেখ হাসিনার ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে এবং তার সাথে বিডিআর এর বিপদগামী সদস্যরা সরাসরি জড়িত এবং তাদের কাছেই বন্দুক ছিল, তাদের কাছেই অস্ত্র ছিল এবং বহিরাগত কিছু ইন্ডিয়ান এজেন্টের কাছে অস্ত্র ছিল। সুতরাং এই হত্যাকাণ্ডের জন্য যদি আজকে বলা হয় যে বিডিআর এর সকল সদস্য নির্দোষ, এটা অমানবিক। তাহলে আমাদের 57 জন অফিসার যে প্রাণ দিয়েছে তাদের প্রতি মানে বিবেকহীন আচরণ করা হয়। এবার আসি বর্তমান প্রসঙ্গে। আমি পূর্বেও বলেছি এই চ্যানেলেই, দেশে যেভাবে আমরা পরিবর্তন আশা করেছিলাম সেই পরিবর্তনটা আমরা পাই নাই। একদিকে যেমন একটা দুর্বল সরকার গঠন হয়েছে যেখানে কোনো বিপ্লবীর স্থান নেই, 2-3 ছাত্র ব্যতীত আর কেউই কিন্তু সরাসরি বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ছিল না। এরপরে আমরা যদি সচিবালয়ের দিকে তাকাই, পুরো সেটআপটাই ফ্যাসিস্ট সরকারের সেটআপ। সচিবদের মধ্যে 90% পূর্বের সচিবরাই এখানে বিদ্যমান। এখন এই সচিবরা আজকে কোনো প্রবলেম হলে তারা আবার জনতার মঞ্চ তৈরি করবে। এরপরে আসি পুলিশের ক্ষেত্রে। পুলিশের উপরের দিকে ভাগ্য ভালো, আমরা জাতি হিসাবে হয়তো লাকি যে হারুন, বিপ্লব, তারপরে হচ্ছে হাবিব, মোহাম্মদ আলী, তারা পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়ে আমাদেরকে রক্ষা করেছে। তাছাড়া এই ব্যক্তিগুলোকে সরাতেও আমাদের রাষ্ট্র হয়তো 1 বছর সময় নিত। এরপরে অন্য কোনো বাহিনীতে কোথাও কোনো পরিবর্তন হয় নাই। একইভাবে সেনাবাহিনীতেও দেখা যাচ্ছে সেনাবাহিনীর কমান্ড চ্যানেলের কোনো পরিবর্তন হয় নাই। জেনারেল ওয়াকার বিপ্লবের সময় বিপ্লবীদের পক্ষ অবলম্বন করেছেন, এ কারণের জন্য আমরা তাকে শ্রদ্ধা করি এবং তিনি জাতির কাছে শ্রদ্ধা দাবিদার। কিন্তু একই সাথে যে অফিসারগুলো গুম এবং খুনের সাথে জড়িত তাদেরকে বের করে এখনো বিচারের আওতায় আমরা নিয়ে আসতে পারিনি। ওয়াকার স্যারের প্রবলেমটা আসলে আমি আমার অবস্থান থেকে বুঝতে পারছি না, সেটা বোঝার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু আমি শুধুমাত্র এটাই অনুরোধ করব যে যারা দোষী অফিসার তাদেরকে বিচার করা হোক এবং তার চারপাশে যে গোয়েন্দা সংস্থার লোকগুলো বসে আছে যারা তাকে যথাযথ ইনফরমেশন দিচ্ছে না, এই ব্যাপারে বহু রিপোর্ট করেছে, বহু আর্মি অফিসার এই ব্যাপারে কথা বলেছে, কিন্তু সেই ব্যক্তিগুলার যথাযথ শাস্তি দেওয়া প্রয়োজন। এবং এই যে ব্রিগেডিয়ার আশরাফের এই ঘটনাটা এবং ইলিয়াসের এই যে মন্তব্যগুলো, এর পেছনেও সেনাবাহিনীর সেই গোয়েন্দা সংস্থার প্রধানগুলোর দায় রয়েছে, কারণ তারা ইনফরমেশন জানা সত্ত্বেও যথাযথভাবে সেনাপ্রধানকে ফিডব্যাক দেয়নি। আমি সেটাই মনে করি। আর সবশেষে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার প্রসঙ্গ, এটা বারবার আসে, কেন যেন জুজুর ভয় জাতিকে দেখানো হয়। কিন্তু আমি এখানে একজন প্রাক্তন সেনা কর্মকর্তা হিসাবে খুব জোরে বলতে চাই এবং আমি বিশ্বাস রাখতে চাই যে কখনোই জনগণের এগেনস্টে সেনাবাহিনী দাঁড়াবে না। সেনাবাহিনী একজন সেনাপ্রধান বা 50 জন জেনারেলের উপর নির্ভরশীল না, পুরো সেনাবাহিনী সবসময় জনগণের পক্ষে থাকবে। এটাই আমরা দেখেছি পূর্বেও এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।